ক্ষুধার্ত শিশুকে কোলে নিয়ে এক অসহায় মা ঢুকে পড়ল ঢাকার এক দামি রেস্তোরাঁয়। ভয়ে ভয়ে বলল, স্যার, শুধু এক প্লেট ভাত চাই। ধনী লোকটি প্রথমে তাকালো কঠিন চোখে, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে বদলে গেল তার সিদ্ধান্ত। তিনি এমন কিছু করলেন যা কেউ কল্পনাও করেনি। আপনি কোথা থেকে দেখছেন সেটা কমেন্টে লিখে জানিয়ে দিন, আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। চলুন শুরু করি। ঢাকার এক বৃষ্টি ভেজা সন্ধ্যা। গুলশানের বিখ্যাত খৈয়াম রেস্তোরাঁর কাঁচের দেয়ালে ঝিরিঝিরি বৃষ্টির ফোঁটা মুক্তোর মতো গড়িয়ে পড়ছে। ভেতরে উষ্ণ আলো, দামি আতরের মিষ্টি গন্ধ আর মৃদু হাসির গুঞ্জন। সবাই ব্যস্ত নিজেদের সুখী পৃথিবীতে। কিন্তু এক কোণার টেবিলে একা বসেছিলেন আরিফুল হক। 40-এর কোঠায় বয়স, দেশের সবচেয়ে বড় রিয়েল এস্টেট কোম্পানির মালিক। কিন্তু তার চোখের দিকে তাকালে বোঝা যায়, সাফল্যের চূড়ায় দাঁড়িয়েও তিনি পৃথিবীর সবচেয়ে নিঃসঙ্গ মানুষ। সামনে পড়ে আছে কাশ্মীরি পোলাও আর খাসির রেজালা, কিন্তু আরিফের মনে হচ্ছিল সব যেন স্বাধীন। তার দৃষ্টি ছিল সামনের খালি চেয়ারটার দিকে। 2 বছর আগে এক ভয়ানক সড়ক দুর্ঘটনায় তার স্ত্রী জ্যোতি আর একমাত্র ছেলে সায়ান তাকে ছেড়ে চলে গেছে। সেই থেকে এই চেয়ারটা সব সময় খালি থাকে। দীর্ঘশ্বাস ফেলে আরিফ বিড়বিড় করে বললেন, আজও তোমাদের কথা খুব মনে পড়ছে জ্যোতি। আমাদের সায়ান এখন কত বড় হতো। ঠিক সেই মুহূর্তে একটা নরম কাঁপা কাঁপা কণ্ঠ তার ভাবনার জাল ছেড়ে দিল। স্যার, কিছু মনে না করলে আপনার থালার খাবারটা কি আমি নিতে পারি? আমার বাচ্চাটা সকাল থেকে কিছু খায়নি। আরিফ মুখ তুলে তাকালেন। দেখলেন তার সামনে দাঁড়িয়ে আছে এক যুবতী, পরনে একটা পুরনো বিবর্ণ সালোয়ার কামিজ। তার বুকের কাছে লেপ্টে আছে ছোট্ট একটা শিশু। মেয়েটার চোখে রাজ্যের ক্ষুধা আর লজ্জা, কিন্তু তার চেয়েও বেশি ফুটে উঠেছে মায়া। রেস্তোরাঁর গুঞ্জন মুহূর্তের জন্য থেমে গেল। আশেপাশের টেবিল থেকে উৎসুক চোখগুলো তাঁদের দিকে তাকিয়ে। আরিফের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। এই মেয়েটির জায়গায় যদি আজ তার জ্যোতি থাকত, যদি তার সায়ানকে নিয়ে এমনভাবে রাস্তায় ঘুরতে হতো। ভাবনাটা মাথায় আসতেই তার শরীরটা কেঁপে উঠল। আরিফ ওয়েটারকে ডাকলেন। ওয়েটার এসে মেয়েটির দিকে তাকিয়ে বলল, এই, তোমাকে কে ঢুকতে দিয়েছে এখানে? দারোয়ান! এই দারোয়ান! দারোয়ান ছুটে আসতেই আরিফ ওয়েটার এবং দারোয়ানকে থামিয়ে দিয়ে ওয়েটারকে ফিসফিস করে কিছু নির্দেশ দিলেন। তারপর মেয়েটির দিকে তাকিয়ে নরম গলায় বললেন, আপনি বসুন, আপনার আর আপনার বাচ্চার জন্য খাবার আসছে। মেয়েটি, যার নাম মেহের, ভয়ে ভয়ে একটা চেয়ারে বসল। কিছুক্ষণ পর ওয়েটার গরম ধোয়া ওঠা বিরিয়ানি, কাবাব আর বোরহানির গ্লাস নিয়ে এলো। মেহেরের চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ল। সে তার ছোট্ট মেয়ে ঐশীর মুখের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা হাতে খাবারটা খেতে শুরু করল। আরিফ নিঃশব্দে হিসাব মিটিয়ে বেরিয়ে এলেন, কিন্তু রেস্তোরাঁর বাইরে এসেও তিনি যেতে পারলেন না। একটা অদ্ভুত টান তাকে আটকে রাখল। তিনি দেখলেন মেহের তার মেয়েটাকে বুকে জড়িয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে হেঁটে যাচ্ছে। আরিফ আর নিজেকে সামলাতে পারলেন না। নিজের দামি গাড়িটা একপাশে রেখে একটা মাথা ঢাকা চাদর পরে কিছুটা দূরত্ব বজায় রেখে মেহেরকে অনুসরণ করতে শুরু করলেন। গুলশানের ঝা চকচকে রাস্তা পেরিয়ে ওভারব্রিজের নিচ দিয়ে সরু গলি ঘুরে মেহের যেখানে থামল, সেই দৃশ্য দেখার জন্য আরিফ প্রস্তুত ছিলেন না। কমলাপুর রেললাইনের পাশের এক ভাঙা বস্তির ধারে পরিত্যক্ত মরচে ধরা একটা ভাঙা বাসের ভেতর মেহের তার সন্তানকে নিয়ে প্রবেশ করল। যে বাসের জানলা ভাঙা, আসনগুলো ছেঁড়া, সেটাই তাদের আশ্রয়, তাদের বাড়ি। আরিফ অন্ধকারে দাঁড়িয়ে কাঁপছিলেন। এই শহরে হাজার হাজার কোটি টাকার বাসা তৈরি করেন তিনি, অথচ একটা অসহায় মা তার সন্তানকে নিয়ে একটা ভাঙা বাসে রাত কাটাচ্ছে। সেই রাতে নিজের আলিশান বিছানায় শুয়ে এক মুহূর্তের জন্যেও ঘুমাতে পারলেন না আরিফ। পরদিন সকাল থেকে এক অদ্ভুত খেলা শুরু হলো। মেহের প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দেখত বাসের দরজার কাছে একটা করে মোড়ক রাখা। কোনোদিন তাতে থাকত শিশুর জন্য গুঁড়ো দুধ, ন্যাপি আর গরম কাপড়। কোনোদিন মেহেরের জন্য গরম খিচুড়ি আর ডিম। একদিন মোড়কের সাথে একটা চিরকুটও পেল সে, তাতে একটা মোবাইল নম্বর লেখা আর নিচে লেখা, যে কোনো প্রয়োজনে ফোন করবেন।
মেহের কাঁদবে না হাসবে বুঝতে পারছিল না। এই অচেনা ফেরেশতা কে যে তার সব খবর রাখছে? সে রাস্তার পাশের এক দোকান থেকে মোবাইলটা নিয়ে অনেকবার চেষ্টা করল, কিন্তু ওপাশ থেকে কেউ ধরল না। 1 সপ্তাহ পরের কথা, সেদিন মুষলধারে বৃষ্টি নামল। ঐশীর ছোট্ট শরীরটা জ্বরে পুড়ে যাচ্ছে। মেহের পাগলের মতো মেয়েকে বুকে নিয়ে বেরিয়ে পড়ল। ভিজে চুপচুপে হয়ে যখন কাছেন এক বেসরকারি হাসপাতালে পৌঁছাল, তখন রিসেপশন রুমের মেয়েটি শীতল গলায় জানালো, আগে অগ্রিম টাকা জমা দিন, তারপর ডাক্তার দেখবে। মেহেরের পায়ের নিচের মাটি যেন সরে গেল। সে কাঁদতে কাঁদতে বলল, আমার কাছে টাকা নেই, কিন্তু আমার মেয়েটা মরে যাবে, দয়া করে কিছু করুন ম্যাডাম। কিন্তু হাসপাতালের নিয়ম বদলাল না তাদের জন্য। হঠাৎ মেহেরের মনে পড়ল সেই চিরকুটের কথা। সে রিসেপশন রুমের মেয়েটির পা জড়িয়ে ধরে বলল, আপা, আপনার মোবাইলটা থেকে শুধু একটা মেসেজ পাঠাতে দিন, আমার মেয়ের জীবনটা বেঁচে যাবে। মেয়েটির মায়া হল। মেহের ভিজে যাওয়া কাগজটা থেকে নম্বরটা টাইপ করে শুধু লিখল, আমার মেয়ে খুব অসুস্থ, আমরা গ্রিন লাইফ হাসপাতালে আছি, আমাদের বাঁচান। ওদিকে নিজের বাড়িতে গভীর ঘুমে ডুবেছিলেন আরিফ সাহেব। হঠাৎ মোবাইলের মেসেজের শব্দে তার ঘুম ভেঙে গেল। অচেনা নম্বর থেকে আসা মেসেজটা পড়া মাত্রই তার বুকের ভেতরটা ধরাস করে উঠল। এটা তো সেই মেয়েটি। এক মুহূর্ত দেরি না করে গাড়ির চাবি নিয়ে ঝড়ের বেগে হাসপাতালের দিকে ছুটলেন তিনি। হাসপাতালে পৌঁছে আরিফ যা দেখলেন তাতে তার হৃদয় ভেঙে গেল। মেহের রিসেপশন রুমের মেঝেতে বসে ঐশীকে বুকে জড়িয়ে ধরে বিলাপ করছে। আরিফ বর্জন করে উঠলেন, এখানে চিকিৎসক কোথায়? এই বাচ্চাটার এক্ষুনি চিকিৎসা চাই। আরিফুল হকের নাম আর তার ক্ষমতা সম্পর্কে চিকিৎসালয়ের সবাই ওয়াকিবহল ছিল। মুহূর্তের মধ্যে চিকিৎসক নার্স ছুটে এলো। ঐশীকে জরুরি বিভাগে ভর্তি করা হলো। সমস্ত পাওনা পরিশোধ করে আরিফ যখন মেহেরের পাশে এসে দাঁড়ালেন, মেহের তার পায়ে লুটিয়ে পড়তে চাইল। আরিফ তাকে ধরে তুলে বললেন, আমারও একটা সন্তান ছিল, আমি তাকে বাঁচাতে পারিনি, কিন্তু আপনার মেয়ের আমি কিছু হতে দেব না। 2 দিন পর সকালে ঐশীর জ্বর কমে গেল। আরিফ নিজের হাতে মেহেরের জন্য সকালের নাস্তা নিয়ে এলেন। সেদিনই তিনি তার অফিসের ম্যানেজার সেলিম সাহেবকে ডেকে পাঠালেন। তাকে নির্দেশ দিলেন বসুন্ধরার সবচেয়ে ভালো একটা আবাসিকে একটা ছোট 2 ঘরের ফ্ল্যাট কিনে সেটাকে সুন্দর করে সাজিয়ে ফেলতে, এমনভাবে যেন একটা ছোট পরিবার সেখানে শান্তিতে থাকতে পারে। বিকেলে হাসপাতাল থেকে ঐশীকে ছাড়পত্র দেওয়া হলো। মেহের যখন ভাবছে এখন আবার কোথায় যাবে, তখন একজন ভদ্রলোক তার সামনে এসে দাঁড়ালেন। ম্যাডাম, আমি জাবেদ, আরিফ সাহেব আমাকে পাঠিয়েছেন আপনাদের নিয়ে যাওয়ার জন্য। বিস্মিত মেহের গাড়িতে উঠে বসল। গাড়িটা যখন বসুন্ধরার এক সুন্দর সাজানো গোছানো বাসার সামনে এসে থামল, তখনও সে কিছু বুঝতে পারছিল না। জাবেদ বাসার দরজা খুলে চাবিটা মেহেরের হাতে দিয়ে বলল, ম্যাডাম, আজ থেকে এটা আপনাদের নতুন ঠিকানা। জনাব আপনাদের জন্য এই উপহারটা পাঠিয়েছেন। মেহেরের বিশ্বাস হচ্ছিল না। তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগল। সে শুধু ফিসফিস করে বলতে পারল, আমাকে জনাবের কাছে নিয়ে চলুন, একবার শুধু তার সাথে দেখা করতে দিন। পরের দৃশ্যটা ছিল দেখার মতো। হক আবাসনের বিশাল কার্যালয়ে দামি দামি পোশাক পরা কর্মকর্তাদের হতভাগ করে দিয়ে মেহের তার সন্তানকে বুকে চেপে ছুটে গিয়ে সোজা আরিফের ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে পড়ল। আরিফ কিছু বলার আগেই মেহের তার পায়ের কাছে বসে কান্নায় ভেঙে পড়ল। আপনি যা আমাদের জন্য করেছেন তার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না জনাব। সৃষ্টিকর্তা আপনার ভালো করুন। আরিফ তাকে আলতো করে তুলে ধরে বললেন, কান্না করবেন না মেহের। সৃষ্টিকর্তা আমাকে যা দিয়েছেন তা যদি কারো উপকারে না আসে, তাহলে সেই সম্পদের কোনো মূল্য নেই। আপনি শুধু আপনার মেয়েকে মানুষের মতো মানুষ করুন, তাতেই আমি খুশি হব। সেদিন আরিফের অনুরোধে মেহের তার জীবনের সব গল্প খুলে বলল। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ই ইমরানের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। একসময় তারা পালিয়ে যায় এবং প্রায় 1 মাস একসঙ্গে সংসার করে। কিন্তু ইমরানের উচ্চাভিলাষী মা রাশিদা বেগম শুরু থেকেই তাদের সম্পর্কের বিরোধিতা করেন। শেষমেশ রাশিদা বেগম জোর করে ইমরানকে বিদেশে পাঠিয়ে দেন পড়ালেখার জন্য। বিদেশে যাবার আগেই মেহেরের সঙ্গে ইমরানের শেষ দেখা হয়, আর সেই সম্পর্কের ফলেই আজকের ঐশী জন্ম নেয়। মেহের যখন জানতে পারে সে গর্ভবতী, তখন অনেক চেষ্টা করেও ইমরানের সঙ্গে যোগাযোগ করতে পারেনি। ইমরানের মা তাকে বাড়ি থেকে অপমান করে তাড়িয়ে দেন। নিজের বিধবা মাও লোকলজ্জার ভয় তাকে বাড়ি থেকে বের করে দেন। সেই থেকেই মেহেরের এই ভাসমান জীবন শুরু।
সব শুনে আরিফ স্তব্ধ হয়ে গেলেন। তিনি মেহেরকে তার সংস্থাতেই একটা ভালো পদের চাকরির ব্যবস্থা করে দিলেন। শুধু তাই নয়, তিনি নিজে মেহের আর ঐশীকে নিয়ে তার গ্রামের বাড়িতে গেলেন। সেখানে গিয়ে মেহেরের মায়ের সব ভুল ভাঙালেন এবং তাকে বুঝিয়ে ঢাকায় নিয়ে এলেন, যাতে তিনি নাতনির দেখাশোনা করতে পারেন। এর মধ্যে তিনি তার নিজের লোক দিয়ে বিদেশে ইমরানের সাথে যোগাযোগ করলেন। ইমরান যখন জানতে পারল যে তার একটা মেয়ে আছে, সে প্রথমে বিশ্বাস করতে পারেনি, কিন্তু সব প্রমাণ দেখার পর সে অনুতাপে দগ্ধ হতে লাগল। সে তার মা রাশিদা বেগমকে ফোন করে সব সত্যি জানতে পারল। মায়ের এই নিষ্ঠুরতার কথা জানতে পেরে ইমরান তার সাথে সব সম্পর্ক ছিন্ন করার হুমকি দিল। সে প্রতি মাসে ঐশীর জন্য টাকা পাঠাতে শুরু করল এবং দেশে ফিরে মেয়ের সাথে দেখা করার জন্য আকুতি জানাতে লাগল। ওদিকে রাশিদা বেগম যখন দেখলেন তার ছেলের চোখে তিনি কতটা নিচে নেমে গেছেন এবং নিজের একমাত্র নাতনির মুখ দেখার অধিকারও হয়তো তিনি হারাতে বসেছেন, তখন তার অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তিনি একা নিঃসঙ্গ হয়ে পড়লেন।